হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের নতুন একটি ক্লাসে। তো দেখো, সবার প্রথম আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই সাউন্ড চ্যাপ্টারটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আগামী দিনে তোমরা যে ক্লার্কশিপের এক্সাম দেবে বা রেলের এক্সাম দেবে, সেখানে জিকে পোর্শনটা যেমনভাবে ইম্পর্টেন্ট, তার মধ্যে কিন্তু এই কম্পোনেন্টটা একটা অন্যতম মাত্রা এনে দেবে, বা এই চ্যাপ্টারটার উপরে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু টপিক ওয়াইজ আলোচনা রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে পড়ে ফেলতে হবে। এবং আজকে আশা করব এই ক্লাসটি এই চ্যাপ্টারের উপর আমরা ক্লাসটি শেষ করতে পারবো। আর নেক্সট দিন আমি কিন্তু অবশ্যই এই চ্যাপ্টারের উপরে একটি কভার আপ কোশ্চেন আনসার আলোচনা করব, যেখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তথ্যাবলী থাকবে। তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো আউট করবে। তো চলো আজকের ক্লাসটি আমরা ঝটপট করে শুরু করি। এবং আজকে এই সাউন্ড চ্যাপ্টার থেকে বাকি যে পোর্শনগুলো আমাদের পোর্শন বাকি রয়েছে, সেগুলো আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। তো সবার প্রথম আজকে আমরা জানবো সুর আর স্বর, এই বিশেষ তথ্যাবলী বা এই ঠিক পিক পয়েন্টগুলো জানা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, সুর আর স্বরকে যদি আমরা এখানে সিকোয়েন্স অনুযায়ী লিখি, তাহলে খুব সহজভাবে আমরা এটাকে প্রেজেন্ট করতে পারবো। যেমন ধরো সুর, সুর কাকে বলে সেটা সবার প্রথমে বোঝো। সুর বলতে বোঝায় একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দের সমষ্টি বা শব্দের সৃষ্টি থেকে সুর হয়। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা সুর বলতে পারি। একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলা যেতে পারে। আর স্বর বলতে কি বোঝায়? স্বর বলতে বোঝায় একাধিক সুরের সমষ্টি, একাধিক সুরের সমষ্টি। বোঝাতে পারলাম? শনকের সরল দোলগতির ফলে সুরের সৃষ্টি হয়, আর শনকের পর্যায়বৃত্তি গতির ফলে স্বরের সৃষ্টি হয়। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। শনকের সরল দোলগতির ফলে সুর সৃষ্টি হয়, কি বোঝাতে পারলাম? আর স্বর কি? শনকের পর্যায়বৃত্তি গতি, শনকের পর্যায়বৃত্তি গতির ফলে স্বর সৃষ্টি হয়। এছাড়াও একবর্ণী আলোর ক্ষেত্রে আমরা সুরকে বিশ্লেষণ করতে পারি, কিন্তু আমরা বহুবর্ণী আলোর ক্ষেত্রে কিন্তু স্বর ব্যবহার করি। এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে। তো আমরা খুব সহজে সুর আর স্বরকে খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করে ফেললাম। তো এগুলো নোট করো। নেক্সট আমরা সুর আর স্বর থেকে বিভিন্ন সমমেল কি, তারপর অষ্টক কি, এগুলো সব পরপর করে পড়বো। তো ফার্স্ট এগুলো নোট ডাউন করে নাও। আচ্ছা, এরপর আমরা কিছু পয়েন্ট পড়বো যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন ধরো রয়েছে মূল সুর কি, উপসুর কি, সমমেল কি, অষ্টক কি। এগুলো আমি ভালোভাবে সব কিছু নোট করে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করে নেবে, তাহলে তোমাদের বুঝতে যেমন সুবিধা হবে, প্রত্যেকটা জিনিস মাথায় রাখতেও ঠিক ততটাই সুবিধা হবে। তো বন্ধুরা, সবার প্রথম আমরা জানবো মূল সুর। তো দেখো, মূল সুর কাকে বলে? মূল সুর বলতে বোঝায় স্বরের মধ্যে উপস্থিত যে সুরের কম্পাঙ্ক সব থেকে কম, তাকে আমরা মূল সুর বলতে পারি। তাহলে শর্টে আমরা কি লিখতে পারি? স্বরে উপস্থিত সুরগুলির মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাকে আমরা মূল সুর বলি। আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম। তাহলে উপসুর কি? তাহলে স্বরে উপস্থিত মূল সুরগুলোর মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাকে যদি আমরা মূল সুর বলি, তাহলে স্বরে উপস্থিত বাকি সুরগুলোকে আমরা উপসুর বলতে পারি। কি ঠিক বললাম তো? এরপর আমরা জানবো সমমেল কি। সমমেল
দেখো, সমমেল বলতে বোঝায় যে এই সুরে উপস্থিত, এই সুরের মূল সুর বাদ দিয়ে যে উপসুর থাকে, উপসুরের যে সুরগুলি মূল সুরের সরল গুণিতক হবে তাদের আমরা সমমেল বলবো। তাহলে স্বরে উপস্থিত যে উপসুরগুলি, মূল সুরের সরল গুণিতক তাকে আমরা সমমেল বলতে পারবো। তাহলে সমমেল কি বোঝা গেল? এরপর তোমরা বুঝবে অষ্টক বলতে কি বোঝায়। তো দেখো, অষ্টক বলতে বোঝায় যে এই স্বরে উপস্থিত মূল সুর বাদ দিয়ে যে উপসুরগুলো থাকে, যদি কোনো এমন সুর উপস্থিত থাকে যে তার প্রথম সুরটি দ্বিতীয় সুরের দ্বিগুণ, তখন আমরা তাকে অষ্টক বলতে পারি। তাহলে অষ্টক বলতে কি বুঝি? স্বরে উপস্থিত কোনো সুর যদি দ্বিতীয় সুরের দ্বিগুণ হয়, দ্বিতীয় সুরের দ্বিগুণ হয়, তখন আমরা তাকে কি বলতে পারি? অষ্টক বলতে পারি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু সব নোট করে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে। আশা করব এরপর এই বিষয়গুলি তোমাদের কাছে খুব পরিষ্কার হবে। আর নেক্সট ডে যখন আমি বিভিন্ন কোশ্চেন আনসার আলোচনা করব আর বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু টপিক তোমাদের নোট করে দেব, তখন কিন্তু তোমাদের এই সব জিনিসগুলো ভীষণ কাজে লাগবে। আশা করি বোঝাতে পারলাম। তো এগুলো নোট করো। নেক্সট আমরা পড়ব সুরযুক্ত শব্দ কোনগুলো, সুর বর্জিত শব্দ কোনগুলো। এগুলোও কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো বন্ধুরা, এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সুরযুক্ত শব্দ, সুর বর্জিত শব্দ। ঠিক এরকমভাবে আমি নোট করে দেবো প্রত্যেকটা জিনিস, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তোমরা যেহেতু কমেন্ট সেকশানে আমাকে জানিয়েছো যে ক্লাসগুলো খুব ডিটেলস করানোর জন্য, সেই কারণে কিন্তু আমি এগুলো পুরো ডিটেলসে তোমাদেরকে বোর্ডে নোট ডাউন করে দিচ্ছি, যাতে তোমাদের নোট করতেও সুবিধা হয় আর পরে সেগুলো পড়ে নিতেও সুবিধা হবে। তো চলো স্টার্ট করা যাক। সবার প্রথম এদিকে আমরা লিখতে পারি সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দ, আর এপাশে লিখে ফেলি সুর বর্জিত শব্দ। তাহলে মনে রাখতে আর বুঝতেও সুবিধা হবে। সুরযুক্ত শব্দ কাকে বলে সেটা সবার প্রথমে বোঝো। সুরযুক্ত শব্দ বলতে বোঝায় সনকের নিয়মিত এবং পর্যাবৃত্ত কম্পনের ফলে এটি সৃষ্টি হয়। সনকের নিয়মিত ও পর্যায়বৃত্ত গতির ফলে এই শব্দ সৃষ্টি হয়। বোঝাতে পারলাম? তাহলে সুর বর্জিত শব্দ কিভাবে সৃষ্টি হবে? সনকের অনিয়মিত ও অপর্যায়বৃত্ত গতির ফলে এই সুর বর্জিত শব্দ সৃষ্টি হয়। আচ্ছা, তো দেখো, সনকের নিয়মিত আর একটা নিয়ম মাফিক গতির ফলে কিন্তু সুরযুক্ত শব্দের সৃষ্টি হয়। আর সুরযুক্ত শব্দের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণতা। বিশেষ বৈশিষ্ট্য কি? তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা কি সেটা আমরা একটু বাদেই পড়ব। আর সুরবর্জিত শব্দের বিশেষ কোনো বৈশিষ্ট্যাবলী লক্ষ্যই করা যায় না, অর্থাৎ বিশেষ কোনো বৈশিষ্ট্যাবলী নেই। সুরবর্জিত শব্দের প্রাবল্য হঠাৎ কম বেশি হতে পারে না, কিন্তু সুরবর্জিত শব্দের প্রাবল্য হঠাৎ কম বেশি সহজেই হয়ে যেতে পারে। প্রাবল্যের হ্রাস বা বৃদ্ধি ঘটে না। আর এক পাশে আমরা সহজে লিখে দিতে পারি প্রাবল্যের হ্রাস বা বৃদ্ধি ঘটে। একটু শর্টে লিখলাম যাতে জিনিসগুলো তোমাদের খুব সহজেই মনে থাকে। দেখো,
এছাড়াও সুরযুক্ত শব্দের মধ্যে আমরা আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। সেগুলো কি বলতো? সুরযুক্ত শব্দের জাতি বা ধর্ম রয়েছে, এইগুলো আমরা একটু পরেই পড়বো। সুরবর্জিত শব্দের কিন্তু বিশেষ কোনো ধর্ম নেই। সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে সুরযুক্ত শব্দ খুব সুমধুর হবে, আর সুরবর্জিত শব্দ কিন্তু অবশ্যই শ্রুতি কটু হবে, অর্থাৎ শুনতে ভালো লাগবে না। কারণ এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, শব্দের যখন নির্দিষ্ট প্রাবল্য আর নিয়মিত পর্যায়বৃত্ত গতির ফলে সৃষ্টি হবে, তখন সেই শব্দগুলো খুব সহজেই আমাদের কানে সুন্দর এবং স্পষ্ট এবং শ্রুতি মধুর লাগবে। কিন্তু সেই শব্দের প্রাবল্য বা তীক্ষ্ণতার মাত্রা যদি হঠাৎ পরিবর্তন হয়, হঠাৎ বেশি হঠাৎ কম, তখন কিন্তু শব্দের প্রাবল্য বা তীক্ষ্ণতার এই যে হ্রাস বৃদ্ধি, তার ফলে শব্দের কটুতা ভাব অর্থাৎ শব্দের মধুরতা কিন্তু হ্রাস পাবে এবং আমরা সেই রকম সুমধুর কণ্ঠ বা সুমধুর শব্দ কিন্তু শুনতে পারবো না। কি বোঝাতে পারলাম তাহলে সুরযুক্ত শব্দ কি আর সুরবর্জিত শব্দ কি? তো এগুলো নোট করো। নেক্সট আমরা আলোচনা করব এই সুরযুক্ত শব্দ সুরবর্জিত শব্দের পর আমরা পড়ব ডপলার ক্রিয়া কি, ডপলার ক্রিয়ার প্রতিবেদ, এগুলো সব কিন্তু পড়তে হবে, এগুলো নোট করে নেবে। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই সুরযুক্ত শব্দ সুরবর্জিত শব্দ প্রত্যেকটাই নোট করে নিয়েছো। এরপর আমরা পড়ব এই সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যাবলী, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই তিনটে বৈশিষ্ট্য কি বলো তো? একটা হচ্ছে প্রাবল্য, একটা হচ্ছে তীক্ষ্ণতা, আরেক প্রকার কি বলো তো? আরেক প্রকার হচ্ছে গুণ বা জাতি। তাহলে সুরযুক্ত শব্দের তিনটে বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্রাবল্য, 2 নম্বর হচ্ছে তীক্ষ্ণতা, বেশ বোঝাতে পারলাম, 4 নম্বর হচ্ছে যেটা আমি একটু আগেই তোমাদেরকে আলোচনা করলাম, গুণ বা জাতি। সবার প্রথম আমরা আলোচনা করব এই প্রাবল্য সম্পর্কে। প্রাবল্য বলতে কি বোঝায়? প্রাবল্য বলতে এটা বোঝায় যে শব্দের যত জোরে শ্রোতার কানে এসে পৌঁছে অনুভূতির সৃষ্টি করবে তাকে আমরা প্রাবল্য বলবো। প্রতি সেকেন্ডে এই শব্দের শ্রোতার কানে যতবার পৌঁছাবে প্রাবল্যের মাত্রাও কিন্তু ঠিক তত গুণ বেড়ে যাবে। তাহলে প্রাবল্য কাকে বলে? যে অনুভূতির স্বরে অর্থাৎ যতভাবে শ্রোতার কানে একটা শব্দের নির্দিষ্ট মাত্রা যুক্ত হবে, অর্থাৎ শব্দ যত জোরে এসে শ্রোতার কানে এসে পৌঁছাবে, শব্দ যত জোরে এসে শ্রোতার কানে পৌঁছাবে তাকে আমরা শব্দের প্রাবল্য বলতে পারি। কি বোঝাতে পারলাম? এবার শব্দের তীক্ষ্ণতা কি বলতে বোঝায়? শব্দের তীক্ষ্ণতা বলতে বোঝায় শব্দের যে বৈশিষ্ট্যের জন্য আমরা শব্দের মধ্যে উপস্থিত স্বর আর সুরের মধ্যে পার্থক্য করতে পারি, তাকে মূলত তীক্ষ্ণতা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তীক্ষ্ণতা কিসের দ্বারা প্রকাশ করা হয়? শব্দে উপস্থিত সুর ও স্বরের মধ্যে পার্থক্য নির্বাচন করার জন্য, পার্থক্য নির্বাচন করার জন্য মূলত তীক্ষ্ণতার ব্যবহার করা হয়। কি বোঝাতে পারলাম? গুণ বা জাতি কি? গুণ বা জাতি বলতে বোঝায় যে বৈশিষ্ট্যের জন্য উৎপন্ন একই প্রাবল্য এবং তীক্ষ্ণতাযুক্ত শব্দের মধ্যে আমরা সহজেই পার্থক্য করতে পারি, তাকে আমরা গুণ বা জাতি বলি। যে বৈশিষ্ট্যের জন্য শব্দের একই প্রাবল্য ও তীক্ষ্ণতা যুক্ত শব্দের মধ্যে
আমরা খুব সহজেই পার্থক্য করতে পারি, তাকে মূলত গুণ বা জাতি বলে। এই গুণ বা জাতি দ্বারা কিন্তু আমরা একই প্রকারই প্রাবল্য আর তীক্ষ্ণতাযুক্ত শব্দের মধ্যে খুব সহজেই পার্থক্য করতে পারি। এরপরে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্বরগ্রাম। এটা কি বলে বলো তো? মিউজিক স্কেল, অর্থাৎ সুরের যে 7টি স্তর তার মিশ্রণ, অর্থাৎ সা রে গা মা পা ধা। ঠিক আছে, এই যে 7টি স্তর, এই 7টি স্তরের যে মিশ্রণ তাকে আমরা এই স্বরগ্রাম বলতে পারি, অর্থাৎ সা রে গা মা পা ধা নি। এই 7টি সুরকে একত্রে সা রে গা মা পা ধা নি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই যে 7টা সুর বা স্বরের যে মিশ্রণ তাকে আমরা মিউজিক স্কেল বলতে পারি। এগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো একটা সাউন্ড চ্যাপ্টারের মধ্যে কিন্তু এগুলো বিশেষভাবে পড়তে হবে। এছাড়াও রেলের এনটিপিসিতে বিশেষভাবে এসেছিল যে বিষয়গুলো, যেগুলো আমি তোমাদেরকে পরবর্তী দিনে পড়াবো বা আলোচনা করবো বা নোট করে দেবো, সেগুলোর আজকে হিন্টস একটু দিয়ে রাখি। যে বিভিন্ন সাউন্ডের এফেক্ট বায়ুতে কীরকম হবে, তার গতিবেগ কত, বিভিন্ন মাধ্যম ঠিক করে দেবে, সেখানে তার সাউন্ডের গতিবেগ কত হবে, অর্থাৎ সাউন্ডের স্পিড কত হবে, এটা কিন্তু জানতে চাওয়া হয়। তো এগুলো আমি একটা জায়গায় নোট করে দেবো নেক্সট দিন যখন আমি কোশ্চেন আনসার আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে ফলো আপ করতে হবে। বেশ, চলো এরপর আমরা পড়ব ড্রপলার ক্রিয়া সম্পর্কে। এগুলো সবটা কিন্তু নোট করবে খুব ভালোভাবে। এরপর আমরা ড্রপলার ক্রিয়া সম্পর্কে পড়ব। 1842 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার পদার্থবিদ বিজ্ঞানী ডপলার সবার প্রথম এই ডপলার ক্রিয়া বা ডপলার এফেক্ট সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। 1842 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার বিজ্ঞানী, অস্ট্রিয়ার পদার্থবিদ বিজ্ঞানী ডপলার সবার প্রথম এই ডপলার এফেক্ট সম্পর্কে আমাদের ধারণা দেন। ডপলার ক্রিয়া বলতে কি বোঝায়? ডপলার ক্রিয়া বলতে এটা বোঝায় যে বিভিন্ন শব্দের যে মাত্রাগতি রয়েছে, তরঙ্গের উৎস তার পর্যবেক্ষকের মধ্যে আপেক্ষিক গতি অনুভব করলে বা আপেক্ষিক গতি থাকলে পর্যবেক্ষকের দ্বারা সৃষ্ট যে কম্পাঙ্কের আপেক্ষিক যে পরিবর্তন, সেটা পর্যবেক্ষক যখন অনুভব করবে তার ফলে যে ক্রিয়ার সৃষ্টি হবে তাকে ডপলার এফেক্ট বা ডপলার ক্রিয়া বলতে পারে যায়। যেমনভাবে কোনো তরঙ্গের প্রকৃত কম্পাঙ্ক এবং পর্যবেক্ষকের দ্বারা অনুভূত কম্পাঙ্কের যে পার্থক্য তাকে আমরা ডপলার বিচ্যুতি বলতে পারি। কোনো শব্দের প্রকৃত কম্পাঙ্ক ও পর্যবেক্ষকের দ্বারা সৃষ্ট থেকে বেটার হবে অনুভূত কম্পাঙ্কের যে পার্থক্য তাকে ডপলার বিচ্যুতি বলে। এই বিশেষ তথ্যটি কিন্তু ডপলারের ক্রিয়া বা এফেক্টের উপরে কাজ করে। যেমন তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, গাড়ির হর্ন দেবার সময় প্রকৃত যে কম্পাঙ্কের উৎস হয় আর উৎস থেকে পর্যবেক্ষকের অনুভূতির যে শব্দ, তার শব্দের এই প্রাবল্য বা তীক্ষ্ণতার মাত্রা কিন্তু কম অনুভূত হয় প্রকৃত শব্দ থেকে, ফলে সেখানে কিন্তু ডপলার এফেক্ট এভাবে কাজ করে। কিন্তু এই ডপলার এফেক্ট কিন্তু সুপারসনিক এফেক্টের কাছে অন্যরকমভাবে প্রদান করে এক প্রকার ক্রিয়াশক্তি বল, যা অন্যরকম ডপলার ক্রিয়ার মান হিসাবে অন্যরকমভাবে ব্যবহৃত হয়, বা সেখানে ডপলার ক্রিয়া কিন্তু
অন্যভাবে কাজ করে। এই ডপলার কেয়ার কী কী প্রয়োগ রয়েছে সেগুলো আমি অবশ্যই নোট করে দেবো, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ফার্স্ট তোমরা এগুলো নোট করবে। আচ্ছা, এই ডপলার কেয়ার কতগুলো প্রয়োগ রয়েছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পড়তে হবে। তো এখানে আমি নোট করে দিচ্ছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। প্রথম হচ্ছে গাড়ির গতি নির্ধারণ করার জন্য পুলিশ এটির ব্যবহার করে। সেকেন্ড হচ্ছে বিমানের গতি নির্বাচনের জন্য, বিমানের গতি নির্ধারণ করার জন্য। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে শরীরের বিভিন্ন স্থানে হৃদস্পন্দন এবং রক্তচাপ পরিমাপ করার জন্য, শরীরের বিভিন্ন স্থানের রক্তচাপ ও হৃদস্পন্দন চেক করার জন্য। এছাড়াও আরও এক প্রকার ব্যবহার রয়েছে বিভিন্ন গ্রহ আর উপগ্রহের গতি নির্বাচন করার জন্য, গ্রহ ও উপগ্রহের গতি নির্ধারণ করার জন্য কিন্তু ডপলার ক্রিয়ার প্রয়োগ রয়েছে। তো বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজকে কিন্তু আমরা বিশেষ টপিক আলোচনা করেছি এই সাউন্ড থেকে। আশা করব এগুলো তোমাদের বিভিন্ন কাজে বা উপকারে লাগবে, এবং কতটা উপকারে লাগছে তা তোমরাই সেটা খুব ভালোভাবে আমাকে জানাতে পারবে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করব আগামী দিনে যে তোমাদের টপিক ওয়াইজ যে কোশ্চেন অ্যান্সারিং ক্লাস করাবো সেখানে সেই বিশেষ জিনিসগুলো অবশ্যই তো আমি নোট ডাউন করব, আর তার পাশাপাশি যে কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলো অবশ্যই ভালোভাবে আরও একবার তোমাদের সকলের উদ্দেশ্যে বুঝিয়ে দেব। তো আজকে মোটামুটি আমরা সুর, স্বর, সমমেল, সনক, অষ্টক, সুরযুক্ত শব্দ কী, সুর বর্জিত শব্দ কী, ডপলার এফেক্ট, ডপলার ক্রিয়া কাকে বলে, এছাড়াও শব্দের প্রাবল্য কী, তীক্ষ্ণতা কী, এগুলো সবটা কিন্তু পুরো গোটা আজকে ক্লাসের ডিটেলস তথ্য তোমাদেরকে আমি দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে, যেখানে আমি এই ক্লাসটির উপরে একটা কোশ্চেন অ্যান্সারিং ক্লাস তোমাদের করিয়ে দেবো, যাতে তোমাদের যা ডাউটস থাকবে আশা করি ক্লিয়ার আউট হয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট সেকশনে চাইলে তোমরা অন্যান্য টপিক বিষয়ে আলোচনা করতে পারো বা জানাতে পারো। আমি যদি জেনে থাকি সেই বিষয়গুলো অবশ্যই কোশ্চেনগুলো তার অ্যান্সার সহ ক্লাসে নেক্সট দিন আলোচনা করে দেবো। তো প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটি ক্লাসে। তো প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বাই।